মার্কাটা দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা বলো। কলম পাচ্ছ না? মানে ওখানে দেখো, সামনের টেবিলে দেখো, নইলে এখানে দেখো, কোথাও হইতে ফেলা এসে কি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বলো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে একটু দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে কারণ একটাই আর কি, এখানে একটু লাইভ অ্যানাউন্সমেন্টের ব্যাপার ছিল। সব মিলেই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এনশিওর করলে আমি ক্লাস শুরু করে দেব। আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এনশিওর করলে আমি ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা বলো। ওকে, অল ক্লিয়ার। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, কেমন? আমি আসলে এই অধ্যায়ের উপরে 4টা ক্লাস কখনোই নেই না, এটা আমি কখনোই নেই নাই। গত ক্লাসে যেহেতু কারেন্ট চলে গেছিল, আমার ইচ্ছা ছিল যে এই অধ্যায়টা শেষ করার ওই ক্লাসে। তো যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, ওই অংশ থেকে আমরা বাকি অংশটা আজকে পড়বো। প্রথমেই বলি, আমরা স্বাধীনতার যে শ্রেণী বিভাগগুলো পড়েছিলাম, যে অনেক ধরনের স্বাধীনতা আছে। অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, তারপরে ধর্মীয় স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। তো এই যে স্বাধীনতাগুলো আছে, সেই স্বাধীনতাগুলো রক্ষা করার যে উপাদান, সেই উপাদানগুলোকে বলে রক্ষা কবচ। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ যেগুলো আছে, সেই রক্ষা কবচগুলোর মধ্যে প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন। এবং এই জন্য জন লক বলেছেন যে যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাহলে তিনি স্বাধীনতার প্রধান রক্ষা কবচ হিসেবে আইনকে উল্লেখ করেছেন। তাদের কথা হচ্ছে যে স্বাধীনতা যেটা আমরা চর্চা করি, সেটার জন্য অবশ্যই আইনের দরকার আছে। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, এমনটাই উল্লেখ করেছেন জন লক। তো এরপরে আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে আরো যে রক্ষা কবচগুলো আছে, সেই রক্ষা কবচগুলোর মধ্যে আরো যেগুলো আছে সেগুলো নিয়ে আমি বলবো এখন। আরো রক্ষা কবচগুলোর মধ্যে রয়েছে আমাদের বিশেষ করে হচ্ছে আইনের শাসন, সংবিধানের মৌলিক অধিকার। দেখো, আইনের শাসন না থাকলে আমরা কিন্তু আমাদের যে ন্যায্যতা, আমাদের যে অধিকার, সেই অধিকার আমরা কখনোই পাই না। তো এই জন্য দরকার হচ্ছে আইনের শাসন। আইনের শাসন থাকলে আমরা আমাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার পাই। কারণ আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং দুষ্টের দমন, সৃষ্টের প্রতিপালন, এবং যারা ভালো লোক তাদেরকে সহযোগিতা করা এবং খারাপ লোকদেরকে দমন করাই হচ্ছে আইনের শাসনের মূল কথা। এবং আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটাই হচ্ছে তোমার আইনের শাসনের মূল কথা। সংবিধানের মৌলিক অধিকার যত বেশি থাকবে, তত বেশি আমরা আমাদের স্বাধীনতা পাবো। দেখো, আমাদের দেশের যে সংবিধান রয়েছে, তোমাদের গত ক্লাসেও আমি বলেছিলাম যে সংবিধানের মধ্যে 153টি অনুচ্ছেদ আছে।
এই 153টি অনুচ্ছেদের মধ্যে আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকারগুলো আছে হচ্ছে 26 থেকে 47 ক। এই অনুচ্ছেদগুলোতে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে। তাহলে সংবিধানের 26 থেকে 47 ক এই অনুচ্ছেদগুলোতে আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে। এরপরে একটা রাষ্ট্রের গণতন্ত্র হচ্ছে সেই রাষ্ট্রের জনগণের স্বাধীনতার মূল ভিত্তি। যেখানে গণতন্ত্র সঠিকভাবে বিকশিত হয়নি, সেখানে আসলে নাগরিকরা তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়, এই কথাটা এখানে উল্লেখ করছে। আরেকটা বলছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। সরকারের যারা দায়িত্বে রয়েছে তারা যদি দায়িত্বশীল না হয় এবং তাদের শাসন ব্যবস্থা যদি দায়িত্বপূর্ণভাবে না হয়, সেই ক্ষেত্রেও কখনো মানুষেরা স্বাধীনতা ভোগ করতে পারবে না বা স্বাধীনতা পাবে না। এর পাশাপাশি হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে যে সরকারের যে 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ স্বতন্ত্রভাবে পরিচালিত হবে, স্বতন্ত্রভাবে কাজ করবে। এটাই হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এই 3টা বিভাগের পাশাপাশি অন্যান্য যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সব প্রতিষ্ঠান যদি স্বতন্ত্রভাবে কাজ করে, যার কাজটা সেই করে, তাহলেও কিন্তু সুশাসন এবং স্বাধীনতা সব প্রতিষ্ঠা হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে সব ক্ষমতা একক ব্যক্তি, একক প্রতিষ্ঠান, একক অর্গানাইজেশনের অধীনে না থেকে ক্ষমতাগুলো যখন ভাগ করে দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, তখন সেই অবস্থাকে বলছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। স্বাধীন বিচার বিভাগ। বিচার বিভাগকে অবশ্যই কি হতে হবে? স্বাধীন হতে হবে। কারণ স্বাধীন বিচার বিভাগ না হলে যে খারাপ লোক যারা আছে তারা কোনো না কোনো ভাবে প্রভাবিত হয়ে অপরাধ করেও পার পেয়ে যাবে, আর ভালো লোক যারা আছে তারা ওই খারাপ লোক দ্বারা বারবারই নির্যাতনের শিকার হবে, অন্যায় অবিচারের শিকার হবে। এই জন্য অবশ্যই স্বাধীন বিচার বিভাগ দরকার। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া আসলে মুক্তি নাই। আমরা ওই যে শিক্ষাই মুক্তি, শিক্ষাই শক্তি, এটা যে কথা বলি, এটা শিক্ষা ছাড়া আসলে মুক্তি নাই। প্রকৃততে স্বাধীনতা ভোগ করতে চাইলে শিক্ষিত হইতে হবে। কারণ শিক্ষিত হওয়া ছাড়া তো আর তুমি তোমার অধিকার সম্পর্কে জানবে না, তুমি তোমার স্বাধীনতা সম্পর্কে জানবে না। সরকার ও নাগরিকের মধ্যে একটা সুসম্পর্ক থাকা লাগবে। সরকার ও নাগরিকের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, কখনো স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো না। একইভাবে গণমাধ্যম স্বাধীন হতে হবে। গণমাধ্যম স্বাধীন না হলে মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। জনমতকে অবশ্যই সতর্ক থাকতে হবে। জনমত মানে কি? সংখ্যাগরিষ্ঠ মানুষের যুক্তিযুক্ত মতামতকে বলে জনমত। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষকে অবশ্যই যুক্তিযুক্ত মতামত দিয়ে সতর্ক থাকতে হবে, এটাই বলছে জনমত। সতর্ক জনমত থাকতে হবে। সৎ ও দূরদর্শী নেতৃত্ব, এটাও থাকতে হবে। সৎ ও দূরদর্শী নেতৃত্ব, এটার মানে হচ্ছে এমন নেতা হবে যে কিনা সৎ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে যিনি কিনা খুবই তৎপর, সেই রকম নেতৃত্ব হতে হবে। অন্যথায় নেতা মানুষকে স্বাধীনতা এনে দিতে পারবে না, স্বাধীনতা ভোগ করতে সুযোগ করে দিতে পারবে না। এই জন্য অবশ্যই এগুলোকে আমরা বলছি যে রক্ষা কবচ। রক্ষা কবচ মানে হচ্ছে যে উপাদানগুলো আমাদের স্বাধীনতাকে রক্ষা করে, সেগুলোকে বলছি আমরা রক্ষা কবচ। তাহলে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন। তো আইন ও স্বাধীনতার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা যদি বলি, আইন ও স্বাধীনতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, এবং এতটাই ঘনিষ্ঠ যে আইন স্বাধীনতার রক্ষক, আইন স্বাধীনতার ভিত্তি, আইন স্বাধীনতার অভিভাবক। যেখানে আমরা জন লোকের কথাই বলছি যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নাই, এখানে ঘুরে ফিরে একই কথা বলছে। আইন স্বাধীনতার রক্ষক, আইন স্বাধীনতার সহায়ক, আইন স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে, আইন স্বাধীনতার শর্ত, আইন স্বাধীনতার ক্ষেত্র কিভাবে প্রসারিত করে। ধরো যেখানে আইন নেই সেখানে তুমি যেতে পারবে না। তাহলে যদি তুমি আইন না থাকে, তুমি ঘর থেকেও বের হতে ভয় পাবে। কারণ কোন সময় তোমাকে আক্রমণ করে, কোন সময় তোমার সম্পদ লুণ্ঠন করে, কোন সময় তোমার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেয়। তো আইন না থাকলে তো তুমি আবার এটার বিচার পাবে না। এই জন্য আইন দরকার। আইন ছাড়া স্বাধীনতা আসলে অর্থহীন। এই জন্য জন লক এই কথা বলছে। তো এখানে বলছে যে এই যে সব আইনের মাধ্যমে বাস্তবায়িত হয়, তাই বলা যায় আইন যত বাড়ে স্বাধীনতাও তত বাড়ে। এবং আইন স্বেচ্ছাচারিতা রোধ করে, আইন
আইনের বিষয়ে বলতে গিয়ে আইন বাড়লে স্বাধীনতা কমে, আবার অন্যরাও বলতেছে আইন বাড়লে স্বাধীনতা কমে, স্বাধীনতা বাড়লে আইন কমে। তো এই বিষয়গুলো আসলে হচ্ছে মানে একটু কনফ্লিক্টিং। আমরা যেহেতু মতবাদ বলছি, এই যে আমরা বলছি না একটা ইতিবাচক একটা নেতিবাচক, এটা আবার এখানে এসে দুটি ভিন্ন মতবাদও আছে। যেমন অনেকে বলছে যে সহায়ক, আইন স্বাধীনতাকে রক্ষা করে বিকাশে সহায়তা করে। এই ক্ষেত্রে এরিস্টটল, জন লক, রুসো, এই যে আমরা ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকেই বলছি না স্বাধীনতার ক্ষেত্রে, ওই ইতিবাচক এবং নেতিবাচক দুটাকে এখানে আবার অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে সহায়ক মতবাদ আর একটা হচ্ছে কি বিরোধী মতবাদ। সহায়ক মতবাদের পক্ষে তারা মনে করে যে আইন স্বাধীনতাকে রক্ষা করে এবং আইন স্বাধীনতা বিকাশে সহায়তা করে। অন্যদিকে বিরোধী মতবাদে যারা বিশ্বাস করে তারা মনে করে যে মানে আইন থাকলে মানুষেরা স্বাধীনতা ভোগ করতে পারবে না। হ্যাঁ, আইন থাকলে কি মানুষেরা স্বাধীনতা ভোগ করতে পারবে না। তো সাম্যের বিষয়ে আমরা চলে যাব। তো একটুকু যেটুকু পড়িয়েছি এখন পর্যন্ত, সেখানে বিশেষ করে স্বাধীনতার প্রকারগুলো ভালো করে দেখতে হবে এবং হচ্ছে মূল্যবোধের প্রকারগুলো ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, আমি স্বাধীনতার রক্ষা কবচ যেটা পড়িয়েছি সেটাও তোমাদের পরীক্ষায় অনুধাবনমূলক বা প্রয়োগমূলক প্রশ্নে অনেক সময় আসে, অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে স্বাধীনতার প্রধান রক্ষা কবচ কি, তখন তুমি কি লিখবা? আইন লিখবা। এরপরে আমাদের আছে হচ্ছে সাম্যের বিষয়ে। সাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুয়ালিটি। এখানে আসলে আমরা সাম্য বলতে সমতাকে বুঝি, সমান অধিকারকে বুঝি। কিন্তু পৌরনীতিতে যে সুযোগ সুবিধা এবং অধিকার ভোগের ক্ষেত্রে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রত্যেক মানুষ সমান, এটাই হচ্ছে যে তোমার সমতা বা সাম্য। এটা কি সাম্য? তাহলে সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সুযোগ সুবিধার সমতা। সাম্যের অর্থ পৌরনীতিতে সুযোগ সুবিধার সমতা। রাষ্ট্রের একজন সদস্য হিসেবে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, রাষ্ট্র সবাইকে সমান সুযোগ সুবিধা দিবে, এটাই হচ্ছে সাম্য। অধ্যাপক লাস্ট কি বলতেছে? সাম্য মানে প্রথমত সব ধরনের বিশেষ সুবিধা বাদ দেওয়া। তিনি তিনটা দিকের কথা বলতেছে যে সাম্য বাস্তবায়িত করার জন্য তিনটা বিশেষ দিক দরকার। একটা হচ্ছে সবার মানে বিশেষ সুবিধা অনুপস্থিতি এবং সবার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি। এরপরে বলতেছে জীবন ধারণের প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের ন্যায্য বন্টন, অর্থাৎ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সম্পদ ও দ্রব্যের ন্যায্য বন্টন। এই যে বিষয়গুলো বলছে, এটা বিশেষ সুবিধা দেওয়া যাবে না, সবার জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে সম্পদ এবং দ্রব্য সেগুলো ন্যায্যভাবে বন্টন করতে হবে। এই যে বিষয়টা, এখানে বিশেষ সুবিধা ও সৃষ্টি বলতে এখানে ভিআইপি সুবিধা যেগুলো দেওয়া হয়, এখানে আমি এটা বলতেছি না ভিআইপি সুবিধা না দিতে, তবে অনেক সময় কোটা দেওয়া হয়, অনেক সময় এক্সট্রা সুযোগ দেওয়া হয়, এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এটা বলতেছে অধ্যাপক লাসি। বলতেছে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তখন হচ্ছে একদল মানুষ এগিয়ে যাবে, আরেকদল মানুষ পিছিয়ে পড়বে, ফলে অসমতা এখান থেকেই তৈরি হবে। রাষ্ট্র এটা করতে পারে না, বিশেষ সুবিধা বাদ দিতে হবে, সবার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। তো পিছিয়ে পড়া লোকটাও যাতে এগিয়ে আসতে পারে তার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। আর একটা বলছে কি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে সম্পদ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবার জন্য সমানভাবে ব্যবস্থা করে দিতে হবে। এগুলোকে বলতেছে হচ্ছে সাম্যের শর্ত। তিনি বলতেছে সাম্য প্রতিষ্ঠার জন্য এই তিনটা শর্ত অনুসরণ করতে হবে, এই তিনটা শর্ত ছাড়া সাম্য প্রতিষ্ঠা করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। বার্কার বলতেছে সাম্য বলতে বোঝায় সুযোগ সুবিধা বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না রাখা। তো বার্কার বলতেছে সাম্য বলতে বোঝাচ্ছে সুযোগ সুবিধা বা অধিকার বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না রাখা। এই ধরনের বৈষম্য রাখাই যাবে না, এটা তার কথা হচ্ছে কি বৈষম্য রাখা মানে হচ্ছে অসাম্য, এবং অসাম্য কোনোভাবেই রাষ্ট্র করতে পারে না, এবং বৈষম্য না রাখাটাই হচ্ছে সাম্য। তাহলে আমরা লাস্কের তিনটা শর্তের কথা জেনেছি, বার্কারের কথা অনুযায়ী আমরা জেনেছি যে রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, বন্টনের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সাম্য বলতে এখানে রাষ্ট্রের সুযোগ সুবিধা বা হচ্ছে তোমার যেটা আমরা বললাম আর কি সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে সমতা, এটা মনে রাখবা। সাম্যের প্রকার আছে বা সাম্যের শ্রেণী বিভাগ আছে। তো সাম্যকে আর্নেস্ট বার্কার সাম্যকে প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা আইনগত এবং আরেকটা হচ্ছে সামাজিক। তবে আমরা মোটামুটি ভাবে সাম্যকে 8 ভাগে ভাগ করতেছে এখানে অন্যান্য তাত্ত্বিকরা। তো আর্নেস্ট বার্কার যিনি আছেন তিনি বলতেছে সাম্যকে 2 ভাগে ভাগ করা যায়, কিন্তু আবার অনেকে বলতেছে না সাম্যকে আরো অনেক ভাবে ভাগ করা যায়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে তাদের যে ভাগগুলো করেছে অন্যান্য তাত্ত্বিকরা, তাদের মধ্যে তারা বলতেছে প্রাকৃতিক সাম্য। প্রাকৃতিক সাম্য মানে এটা আসলে বাস্তবায়ন সম্ভব না। প্রাকৃতিক সাম্য মানে হচ্ছে আমরা ওই যে রুশোর কথাটা, যে মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সেদিক থেকেও আমরা জন্মগতভাবে সবাই সমান, একই প্রক্রিয়ায় পৃথিবীতে আসলাম, এই পৃথিবীর আলো বাতাসে সবারই সমান অধিকার, এটাই হচ্ছে তোমার কি যে প্রাকৃতিক সাম্য।
সব দিক থেকে আমরা আসলে সমান সুযোগ সুবিধা পাওয়ার যে অধিকার, সেটাই প্রাকৃতিক সাম্য। এটা দ্বিতীয়ত হচ্ছে সামাজিক সাম্য। সমাজের একজন সদস্য হিসেবে আমরা প্রত্যেকটা মানুষই আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং ওই দিক থেকে সমাজের সদস্য হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে সমান হিসেবে বিবেচনা করা, এটাই হচ্ছে তোমার সামাজিক সাম্য। 3 নম্বর বলছে রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য হিসেবে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের তুমি যেরকম দায়িত্ব পালন করতেছো, আমিও সেরকম দায়িত্ব পালন করতেছি। তুমি যেমন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, আমিও গুরুত্বপূর্ণ। ওই দিক থেকে রাজনৈতিক সাম্যটাও একটা গুরুত্বপূর্ণ। সব নাগরিকের সমান রাজনৈতিক অধিকার, ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, হ্যাঁ, সরকারি সমালোচনার অধিকার, গণতান্ত্রিক ব্যবস্থায় এই সাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে তোমার রাজনৈতিক সাম্য। আর একটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য মানে কি? যে সকলের অধিকার, অর্থনৈতিক সুযোগ সম্পদের বন্টন, ন্যায্য বন্টন, ধনী গরিবের মধ্যে যে বৈষম্য, সেটা দূর না হলে প্রাকৃতিক সাম্য অর্জন করা যায় না। এটাই হচ্ছে অর্থনৈতিক সাম্য। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেমন বলছিলাম যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, ঠিক একইভাবে অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্যটাও অর্থহীন। চাকরিতে ন্যায্য মজুরি পাওয়া, যেমন ধরো উদ্দীপক এভাবে আসবে, একটা প্রশ্ন আসলে এখান থেকে এরকম আসবে যে একজন নারী একজন পুরুষ একই কাজ করে, একই পেশায় নিযুক্ত, কিন্তু তাদেরকে বেতন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে বৈষম্য করা হচ্ছে। তো তখন উদ্দীপকের প্রশ্নে এভাবে উত্তর চাওয়া হয় যে উদ্দীপকে উল্লিখিত মহিলা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তখন তুমি কি লিখবে? তখন বলবা এটা হচ্ছে যে কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে। অধিকার থেকে বঞ্চিত বলে তখন সেটা অর্থনৈতিক অধিকার, যদি বলে কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হয়েছে তখন সেটা অর্থনৈতিক সাম্য হবে। যেমন ধরো বেতন পুরুষকে দিচ্ছে 1000, 5 ঘন্টা পরিশ্রম করলে, নারীকে দিচ্ছে হচ্ছে 500, তাহলে এটা কোন ধরনের বৈষম্য? এটা হচ্ছে মূলত কোন ধরনের সাম্য থেকে তাকে বঞ্চিত করা হলো? অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত করা হলো। তো চাকরিতে মানে সরকারি চাকরিতে নিয়োগ লাভের অধিকার, এটা কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। এগুলো হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে? তো অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য আছে যে আইনের দ্বারা যে একই অপরাধের জন্য সবাই একই রকম শাস্তি পাবে, এটা আইনগত সাম্য। আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটা আইনগত সাম্যের অন্যতম ভিত্তি। এবং ব্যক্তিগত সাম্য আছে, রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান অধিকার, কেউ যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানে এইগুলোর কারণে কারোর সাথে যাতে বৈষম্য না করে। আন্তর্জাতিক সাম্য, রাষ্ট্রের প্রত্যেকটা দেশে যে প্রত্যেকটা জনপদে জনসংখ্যার দিক বিবেচনা করে যে আমরা যদি বিশ্বের সব রাষ্ট্র আয়তন জনসংখ্যা সম্পদ ও শান্তি শক্তি নির্বিশেষে সমান মর্যাদা পাবে, যে কোনো দেশের নাগরিকরা সমান মর্যাদা পাবে। নাগরিক সাম্য, ওই যে নাগরিক হিসেবে আমরা যে অধিকারগুলো পাই সেগুলো হচ্ছে নাগরিক সাম্য। তো সমাজ জীবনে সাম্যের কিছু গুরুত্ব আছে। সমাজ জীবনে সাম্যের গুরুত্ব কি? সমাজ জীবনে সাম্যের গুরুত্ব হচ্ছে আমরা যদি সাম্য না পাই তাহলে আমরা স্বাধীনতা ভোগ করতে পারি না। এই জন্য অনেক সময় বলবে যে সাম্য হচ্ছে স্বাধীনতার পূর্ব সত্য। স্বাধীনতার কি সত্য? পূর্ব সত্য। অর্থাৎ সাম্য না পেলে আসলে আমরা আমাদের সমান অধিকারও পাবো না। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পায়। যদি আমরা সাম্য পাই, সমাজের মধ্যে সমতা পাই, তাহলে আমাদের মধ্যে আস্থা এবং ভালোবাসা বাড়বে। গণতন্ত্র তৈরি হবে সাম্য থেকে, কারণ রাষ্ট্রের গণতন্ত্রের কথাও কিন্তু সবাই একই, মানে সমান। রাষ্ট্রের সব নাগরিক কি সমান, গণতন্ত্রের কথাও কিন্তু এটা। তো অন্যদিকে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে, রক্ষা পায়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাম্যের কারণে মানুষের মধ্যে দারিদ্রতা বাড়ে, অপরাধ প্রবণতা বাড়ে। হ্যাঁ, এই কারণ মানে যেটা এখানে বলছে আর কি, সাম্যের মাধ্যমেই শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। কারণ হচ্ছে সমাজের মধ্যে যখন অসাম্য বৃদ্ধি পায় তখন দারিদ্রতার সাথে সাথে সামাজিক বিশৃঙ্খলাও বাড়ে। আর একটা হচ্ছে ধনী ও দারিদ্র বৈষম্য কমানো, ধনী দরিদ্র বৈষম্য কমানো, এটাও সাম্যের একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সাম্য প্রতিষ্ঠা হলে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য সেটা কমবে, অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা পাবে, মানুষের অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাবে। এগুলো সবই সাম্যের গুরুত্ব। তো অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাওয়ার পাশাপাশি নৈতিক গুণাবলীরও উন্নয়ন হবে। নৈতিক গুণাবলীরও কি হবে? উন্নয়ন হবে। মানুষেরা যদি সমতা পায় তাহলে নৈতিক গুণাবলীরও কি হবে? উন্নয়ন হবে। এর পাশাপাশি সাম্যের সাথে আবার স্বাধীনতার সম্পর্ক ঘনিষ্ঠ। কারণ হচ্ছে সাম্য ছাড়া স্বাধীনতা, স্বাধীনতা ছাড়া সাম্য কল্পনা করা যায় না। কারণ দুইটাই হচ্ছে নিবিড়ভাবে জড়িত। তো আমরা স্বাধীনতার সাম্যের যে গুরুত্ব সেটা হচ্ছে এই কথাগুলো, অর্থাৎ স্বাধীনতা পূর্ণতা পায়, কারণ সাম্য ছাড়া তো আসলে স্বাধীনতা চর্চা করে লাভ নাই। যেমন ধরো আমি বলতেছি যে তুমি স্বাধীন, কিন্তু আবার বলতেছি যে তুমি আমার চেয়ারে বসতে পারবে না, তাইলে এটা আর স্বাধীনতা হলো না। তার মানে সাম্য এবং স্বাধীনতার মধ্যে যদি মানে দুটার মধ্যে যে সম্পর্ক, এটা বজায় রেখেই হচ্ছে সাম্য চর্চা করতে হবে। তোমরা এইটা একটু পড়ো, ঠিক আছে? এটা একটু পড়ো, এরপরে আমি সৃজনশীল প্রশ্নে চলে যাব, ঠিক আছে? এই অধ্যায়টা আমাদের অলমোস্ট শেষ। এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদের বলবো, এই জিনিসটা একটু পড়ে ফেলো, এই অংশটা।
তারপরে হচ্ছে তোমাদেরকে বাকি বিষয়গুলো আমি আলোচনা করে বোঝাবো। অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আমরা চলে যাব। সৃজনশীল প্রশ্ন থেকে আমি তোমাদেরকে বলে দিব যে কোন কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পড়া শেষ হলে বলো কেমন। ওকে, উসমান গনি বলছে ডান, তার মানে বাকিদেরও শেষ নিশ্চয়ই, কারণ তোমরা একই সাথে পড়াশোনা শুরু করেছো। আবার আমরা ডিরেক্ট ইয়াতে চলে যাই। এখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে শীটের মধ্যে, বইয়ের মধ্যে। সৃজনশীল প্রশ্ন আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখি। ওকে, এখানে এই প্রশ্নটা হবে না, এটা সম্মিলিত একটা প্রশ্ন ছিল, এটা আরেকটা প্রশ্ন যায়। ওকে, ক রাষ্ট্রের জনগণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান, বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন। ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পূর্ণতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। তো এখন যেটা আমরা বলবো যে ক রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করছে। তো যেহেতু বলছে ক রাষ্ট্রের জনগণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, দেখো প্রয়োজনীয় কর্মসংস্থান, কর্মসংস্থান মানে হচ্ছে টাকা ইনকাম করার একটা ব্যবস্থা, ন্যায্য মজুরি, এটাও বেকারত্ব দূরীকরণ, এগুলো সবই অর্থনৈতিক স্বাধীনতা। মানে কি ধরনের স্বাধীনতা ভোগ করছে যখন বলবে তখন সেটা বলবে অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে গ নাম্বার প্রশ্ন, স্বাধীনতার প্রকারভেদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এখান থেকে। এরপরে ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা অর্থবহ করে তোলে। এই যে আমি তোমাদেরকে বলছি অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া যে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে তোলে, তার মানে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা আসলে অর্থহীন। এই যে অর্থনৈতিক স্বাধীনতার কথাই এখানে বলছে। তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা দেখলাম। আর একটা প্রশ্ন আমরা দেখি 3 নম্বর প্রশ্ন। এখানে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে মানে উদ্দীপকটা আমরা পড়তে যাচ্ছি আর কি। উদ্দীপকে যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রবাল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়, প্রতিদিন সেই সময় মতো ক্লাসে আসে, ক্লাস শেষে বাড়ি ফেরার আগে সেই প্রতিদিন তার ক্লাসরুমের বৈদ্যুতিক লাইট সুইচ এবং ফ্যানগুলো অফ করে যায়। তাহলে আবার এর পাশাপাশি সে কি করে, সে হচ্ছে তোমার বিগত বন্যায় সে তার বন্ধুরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যায় এবং বিতরণ করে। প্রবালের কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? এটা কোন ধরনের মূল্যবোধ তোমরাই উত্তর করো। মূল্যবোধের যে প্রকার আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তো মূল্যবোধের যে অনেকগুলো টাইপস বা ধরন ছিল, সেই টাইপস বা ধরনগুলোর মধ্যে এই যে মূল্যবোধের প্রকার, সেখানে নৈতিক একটা মূল্যবোধ ছিল না, যেটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, সেই নৈতিক মূল্যবোধটা প্রবালের মধ্যে প্রতিফলিত হয়েছে। তাহলে আমি এখানে জাস্ট এমনি বোঝার জন্য লিখলাম আর কি, মুখে তো বললামই। তাহলে উদ্দীপকে উল্লেখিত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ করতে হচ্ছে, মূল্যবোধের ভূমিকা, মূল্যবোধের গুরুত্ব বা ভূমিকা এখানে তুমি বিশ্লেষণ করো। প্রশ্ন এরকম হবে, কঠিন হবে না। আমি তোমাদেরকে এই অধ্যায়টা গত ক্লাসে শেষ করার কথা ছিল। আমরা আগামী ক্লাসে একটা অধ্যায় শেষ করার পরিকল্পনা নিয়ে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে আমরা 4র্থ অধ্যায় পড়বো। তাহলে আজকের ক্লাসে আমরা পড়ছি 3য় অধ্যায়ের শেষাংশ, যেখানে সাম্যের ধারণা ছিল, সাম্যের যে গুরুত্ব ছিল। আমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে, তার একটা হচ্ছে মূল্যবোধের ভালো করে দেখতে হবে, এগুলো সিকিউর জন্য। হ্যাঁ, মূল্যবোধের উপাদান দেখতে হবে। কেমন? মূল্যবোধের উপাদান,
গেল মূল্যবোধের শ্রেণী দেখবা। এরপরে হচ্ছে আইনের উৎস, ভালো করে পড়বা। অধ্যাপক হলেন আইনের 6টি উৎসের কথা বলছিল। এরপরে হচ্ছে স্বাধীনতার প্রকারভেদ। তুমি বলতে পারো এখান থেকে তো অনেক টপিক বলতেছেন আপনি, এই টপিকগুলো না বললে তুমি সহজে যে কোনো টপিক থেকে দিয়ে দিতে হয়। প্রকারভেদ। এরপরে আছে স্বাধীনতার রক্ষা কবচ আছে, বাট আমি ওটা বলছি না। সাম্যের প্রকারভেদ পড়বা, সাম্যের প্রকারভেদ। এগুলো ভালো করে বললে এখান থেকে তোমরা সিকিউর জন্য এগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণ। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবে। এবং আমি তোমাদের প্রথম দিক থেকে অর্থাৎ হচ্ছে অন টাইমে ক্লাসটা শুরু করতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। তোমাদের অনেকেই ক্লাস করার জন্য আগ্রহী ছিল, বাট হচ্ছে অনলাইনে অন টাইমে ক্লাস শুরু করতে পারি নাই বিধায় অনেকে ক্লাসে যুক্ত হয় নাই। এখন সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।